সুপ্রিয় দর্শক, আনোয়ার ইস্পাত এই সময় স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল আলম কাঞ্চন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজ আলোচনা করব দেশের যানজট, দ্রব্যমূল্য এবং পাকিস্তান ক্রাইসিস নিয়ে। আলোচনার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক সম্পাদক জনাব মাইনুল আলম, আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি জনাব আবু জাফর সূর্য, এছাড়াও আরও আছেন লেখক ও সাংবাদিক জনাব মুস্তফা কামাল। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি এনটিভিতে। জনাব মাইনুল আলম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে রমজানের প্রথম দিন। গত কয়েকদিন যাবতই আমরা দেখতে পাচ্ছি রাজধানীতে এক ধরনের যানজট পরিস্থিতি একেবারে অস্বাভাবিক অবস্থায় পৌঁছেছে। কিছু উন্নয়নের কাজ হচ্ছে, কিছুটা ইন্টারাপ্ট হচ্ছে, এটা সত্য। কিন্তু তারপরও যে পরিমাণ যানজট পরিস্থিতি হচ্ছে, কর্মঘণ্টা নষ্ট হচ্ছে প্রচুর, মানুষ তিক্ত বিরক্ত নানা কারণে। তো আপনার কাছে শুনতে চাই, কেন এরকম একটি পরিস্থিতি? আমরা আগাম কোনো কিছু করতে পারলাম না রমজানকে সামনে রেখে, অথবা কোনো একটা সিদ্ধান্তকে আগাম নেওয়া যেত না? আপনি এমন একটি বিষয়ে কথা বলছেন, আলোচনা শুরু করছি আমরা। এটা হচ্ছে যে সীমিত ব্যবস্থাপনা, সীমিত সম্পদ, সীমিত আয়োজন আছে, আর এটার ভোক্তা যখন কয়েক গুণ বেশি হয় তখন এই পরিস্থিতি, আপনি যানজটের সংকটের কথা বলবেন। আমি এই কারণে বললাম, আমাদের যে রাস্তাগুলো আছে, রাজধানীর যে মহাসড়ক, প্রধান সড়ক, ছোট সড়ক, মাঝারি সড়ক আছে, এগুলোতে যান ধারণের চলাচলের একটা ক্যাপাসিটি আছে, একটা ধারণ ক্ষমতা আছে, মানুষ চলাচলেরও ক্ষমতা আছে। এই ঢাকা শহরে কত মানুষ থাকতে পারে, কিংবা আমরা কত মানুষ আছি? আমরা 2 কোটি মানুষ বসবাস করছি। ঢাকা শহরে, এই রাজধানী কিংবা এই মেগা শহরে আমরা কত মানুষ থাকাটা আইডিয়াল? হয়তো 50 লক্ষ, 1 কোটি। আমরা দ্বিগুণেরও বেশি আছি মানুষ। যানবাহন দ্বিগুণ না, বহুগুণ বেশি আছে। সুতরাং এরকম যানজট থাকবেই। পরিবহন ব্যবস্থা যখন সুস্থ ব্যবস্থাপনা না থাকে এবং একটা নগর পরিবহনের একটি কাঠামো যখন পূর্ণাঙ্গভাবে না দাঁড়াবে এবং একটি সুন্দর পরিকল্পনা এবং একটি সুন্দর রুটিং সিস্টেম না থাকবে, তখন যানজট থাকবে। আমরা ভোগান্তির শিকার হব, আমরা আলোচনা করব, কিন্তু কোনো সমাধান হবে না। এই রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা কিংবা যানজটের প্রসঙ্গ যদি বলেন, এটার দায়িত্ব কার? এটার দায়িত্ব বহু কর্তৃপক্ষ, অনেকগুলো অথরিটি। না, আপাতত তো পুলিশের। আপাতত প্রাথমিক দায়িত্ব হচ্ছে ট্রাফিক পুলিশের, কিংবা যাই বলেন ট্রাফিক পুলিশ। আর এর বাইরে আছে সিটি কর্পোরেশন, হলো রাস্তা কিংবা রাস্তাটা ঠিক রাখা, সিটি কর্পোরেশন বেসিক্যালি রোড তৈরি করা, কিংবা রোড এবং মানে কিছু বাতি, কিছু লাইটিং সিস্টেম তো নাই এখন। বিআরটিএ আছে এখানে। পরিবহন, বিআরটিএ হচ্ছে পরিবহন যারা চলবে, যে পরিবহন গাড়িগুলো চলবে, এগুলোর বৈধতা অবৈধতা, এগুলোর বিভিন্ন লাইসেন্স কাগজপত্র দেখা। এর বাইরেও আমরা সাধারণ জনগণ যারা গাড়িতে চড়ি, যারা গাড়ি চালাই, যারা পায়ে হেঁটে ফুটপাতে চড়ি, তারা নিয়ম কানুন মানি করে। এটা বহু পক্ষের আছে। কিন্তু আমি 10 সেকেন্ড বলছি। কিন্তু এটা হচ্ছে একটা যানজট হচ্ছে ব্যবস্থাপনার বিষয়। যখন ব্যবস্থাপনাটা আপনি সব পক্ষের অংশগ্রহণে করবেন, তখন সুন্দর ব্যবস্থাপনা এবং সুফল হবে। সেই ব্যবস্থাপনা তো দীর্ঘদিন যাবত আমরা বলে আসছি, জনগণও বলছে। মূলত হচ্ছে যে মানুষের যে ব্যাপারগুলো আছে, যে রাস্তায় যে বাজার, এই যে কারণ বাজারে ঢুকতে গেলে দুপাশে বাজার, রিক্সা, সারা দেশেই তাই, কিন্তু একটি রাজধানী শহরে এটা তো কাম্য নয়। জনাব আবু জাফর সূর্য, আমরা দেখলাম ব্যবস্থাপনার কথা বলা হচ্ছে। এই ব্যবস্থাপনার কথা বলে ব্যবস্থাপনার কারণেই আমরা দেখলাম রমজানে এই স্কুলের শিডিউল, তারপরে এই সরকারি অফিস, ব্যাংক, বিমার শিডিউল কিন্তু এক ধরনের একটু কাটছাট করা হয়েছে। সকাল 9:30 থেকে অফিস টাইম করা হয়েছে 3টা পর্যন্ত, ব্যাংক আওয়ার 4টা পর্যন্ত করা হয়েছে। কিন্তু তারপরও দেখব যে এই বিকালের দিকে ইফতারির আগে ভয়ানক যানজট, একদম রাস্তা পুরা ঢাকা শহর একদম হয়ে থাকবে, স্থবির হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে, এনটিভির দর্শকদেরকে এবং আমার 2জন সহ আলোচক তাদেরকে। আমি ম্যানুয়াল ভাইয়ের কথা শুনছিলাম।
আমি তার শুরুতেই যানজটের বিষয় নিয়ে কথা বলতে চাই যে আমাদের সড়ক ব্যবস্থাপনার সংকটটা যেটা রয়েছে, এই সড়ক ব্যবস্থাপনার আপনি একটা সড়কের মধ্যে আপনি সকল যানবাহনকে চলবার সুযোগ দিচ্ছেন। যেমন যে কে কোন গতি, কোন গাড়িটা কোন গতিতে চলবে আমরা সেটা কিন্তু জানি, কিন্তু তার মধ্যে ঠেলা গাড়িও থাকবে, আপনার রিক্সাও থাকবে। একটা রিক্সার গতি একটা প্রাইভেট কারের গতি বা একটা রিক্সার গতি একটি বাসের গতি কিন্তু এক না। একটা বাস বা একটা রিক্সা রাস্তার মধ্যে একটা হাত উঠিয়ে দিয়ে থামিয়ে দিল, কিন্তু পিছনে একটা গাড়ি কোন গতিতে আসছে এইটা কিন্তু ওই রিক্সাওয়ালা, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলি, সে কিন্তু এটা খেয়াল করেনি। যে কারণে ওইটাকে বাঁচাবার জন্য সে যদি 20 সেকেন্ডের গাড়ির গতিটা থামিয়ে দেয়, তাহলে কিন্তু আর একটা ওই 20 সেকেন্ডে কিন্তু 100, 200, 300 গাড়ি আপনি পিছনে পড়ে যায়, একটা জ্যাম জট রয়ে যায়। আপনি যেমন সিটি কর্পোরেশন নিয়ে তার রাস্তা তৈরি করা নিয়ে, রাস্তা খোঁড়াখুড়ি, তার রাস্তার উন্নয়ন কাজ, খোঁড়াখুড়ি শব্দটা নাই বা বললাম, উন্নয়ন কাজটাই বললাম, সেই উন্নয়ন কাজটার জন্য ধরুন এই যে সমন্বয় করবার যে জায়গাটা, এবং আমরা কোনো রাস্তা কিন্তু এই রাস্তাটা আজকে একটু বন্ধ আছে সে দিকেছে আর একটা রাস্তা দিয়ে চলি, এরকম কোনো ব্যবস্থাপনা আমাদের কিন্তু তৈরি নাই। রমজানের সাথে আপনি যেটা বলছেন আমি একটু উল্লেখ করতেই চাই যে অন্য একটা সময় যদি অফিস ছুটি হয় কারো 5টায়, আমি অনেককে দেখেছি যে ঠিক আছে আমি 5:30টায় আমি রাস্তায় নামবো, কারণ এখন রাস্তায় জ্যাম আছে, একটু পরে অফিস থেকে নামি। কিন্তু রমজান মাসে ঠিক আছে ইফতারের কথা এমনভাবে চিন্তা, ইফতার তো ইফতারের সময়টা কিন্তু আর আপনি 5 মিনিট সামনে নিতে পারবেন না, 5 মিনিট আগানোও যাবে না। সেখানে একসাথে সকল মানুষগুলো কিন্তু বাড়ি ফেরবার জন্য, ঘরে ফেরবার জন্য চেষ্টা করবে। ওই সময়টা কি দাঁড়াবে, তাহলে কারো তো যানবাহনের তো বিষয় আছে। সকালবেলা অনেকগুলো মানুষকে মিরপুর থেকে কিংবা এয়ারপোর্ট থেকে কিংবা যাত্রাবাড়ি থেকে মধ্য ঢাকায় নিয়ে আসবার যে চেষ্টা করলেন, কিন্তু সেটা তো আগে পরে হবে, কিন্তু যখন একসাথে ফিরবে ওই সবখানে যাওয়ার জন্য, তখন যে সংকটটা তৈরি হবে সেই ব্যবস্থাপনার আমার কাছে মনে হয় ঘাটতি রয়েছে। রাষ্ট্র বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হোক বা সিটি কর্পোরেশন হোক, যেখানে সমন্বয়ের ঘাটতি রয়েছে, কেন সড়কে কোনো শৃঙ্খলা নাই। আপনি আবার খেয়াল করবেন সড়কের মধ্যে অনেক জায়গায় কাটাখোটা তো আছেই, এবং গাড়ি আপনার রেখে দিয়েছে, ঠেলা গাড়ি রেখে দিয়েছে, ভ্যান রেখে দিয়েছে। আমরাও মধ্যবিত্ত মানুষগুলো যারা যাদের প্রাইভেট কারটার আছে, কোন জায়গাটায় আপনি গাড়ি পার্কিং করা যাবে, পার্কিং করা যাবে না তা কিন্তু লক্ষ্য করছি না আমরা। যেন তেন জায়গায় আচ্ছা একটু থামিয়ে দাও আমাকে, আমি নেমে যাই, অথবা গাড়ি পার্কিং করে রাখে। পৃথিবীতে কোথাও এইটা নাই যে গাড়িতে চলার পরে ইচ্ছা হইলো সকালের মানে আগামীকালকে সকালের জন্য কিছু মানে কেনাকাটা করে নিলাম, এই দোকানে থেমে এই জিনিসটা নিয়ে নিলাম, এইটা করে নিলাম, এই সুযোগ তো কোথাও নাই। এই জন্যই বলেছি মানুষের যে চিন্তা চেতনা, সে অবস্থা তো আছেই। সচেতনতার জায়গাটা কিন্তু আমাদের অনেকেরই ঘাটতি রয়েছে। শুধুমাত্র যদি পুলিশ বা ট্রাফিক ব্যবস্থাকে বলি, সিটি কর্পোরেশনকে বলি, বা বিটিআরসি মানে যে যারা বিআরটিএ কে বলি, ব্যাপারটা তো আমরা নাগরিক হিসাবেও কিন্তু আমরা সচেতন হয়ে, কিংবা সড়ক ব্যবহারের জন্য যে নীতিমালা বা ট্রাফিক ব্যবস্থাপনার সাথে আমাদের যে সমন্বয় করা, সেই জায়গাটায় কিন্তু আমাদের আমরা অনেক দূরে আছি। একটু শুনে আসি জনাব মোস্তফা কামাল, শুনতে চাই এই রমজানে যানজট নিয়ে। বিষয়টা একেবারে আকস্মিক নয়, কিন্তু এরকম কিছু একটা হবে গত কদিন খুব আলোচনা ছিল, বিভিন্ন মহলে আলোচনা ছিল। স্বয়ং যোগাযোগ মন্ত্রী অর্থাৎ ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক তিনি রাজধানীর কিছু পরিস্থিতিও বলেছেন নিজের মতো করে। তো আমরা যেভাবে দুই মেয়রও তার সাথে এক হয়েছেন, তো আমরা যেভাবে পরিস্থিতি দেখি বা দেখার সুযোগ আছে, ওনাদের কিন্তু ওইভাবে নেই। ওনারা এক ঝলক দেখেন, ওনারা যখন যান তখন রাস্তাটা পরিষ্কার থাকে, পরিষ্কার অবস্থায় পরিষ্কার থাকে ওনাদের ক্ষেত্রে থাকে, কিছু ক্ষেত্রে। সেই আলোচনায় দুই মেয়রের বক্তব্য, বিশেষ করে ঢাকা উত্তরের মেয়রের যেভাবে সিরিয়াস হয়েছিলেন কয়েকদিন, প্রায় প্রত্যেক দিনে ওনার যানজট বিষয়ে কথা ছিল, উনি কিছু করতে চান সেই কথা তিনি প্রতিদিনে জানিয়েছেন, তার অভিপ্রায় ব্যক্ত করেছেন। ধারণা ছিল যে রমজানে এবার কিছু একটা ব্যতিক্রম হবে, কিন্তু আমরা খুব উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি শেষ দিন অর্থাৎ রমজানের আগের দিনও আমরা এই বিষয়ে কোনো তৎপরতা আমাদের দৃশ্যমান চোখে পড়েনি। আর রমজানের দিন শুরুর দিন যানজট হবে আশঙ্কা ছিল, আপনিও বলেছেন হয়তো বিকালে, কিন্তু আমি যেটা দেখেছি সশরীরে দেখেছি, আজ সকাল 7টা 7:30 থেকেই যানজট। অর্থাৎ মানুষের মধ্যে একটা প্রস্তুতি ছিল যে যানজট হতে পারে, আগে ভাগে বেরিয়ে পড়া। আমার পর্যবেক্ষণ সেটাই বলছে যে একদম রাজধানীর শুধু মতিঝিল, পল্টন, কাউরান বাজার, আমার এই এলাকাগুলো ঘোরা হয়েছে সকালে, আমি নিজে যেটা দেখেছি যে মানুষের মধ্যে সতর্কতা ছিল অথবা উৎসাহ ছিল যে কত আগে যাওয়া যায়, কিন্তু সরকার এক ধরনের উদ্বিগ্নতা ছিল, অনিশ্চয়তা ছিল, এই জন্য সে যত তাড়াতাড়ি চেষ্টা করেছে বের হওয়ার চেষ্টা করেছে। কিন্তু সরকারের দিক থেকে
ওই ধরনের কোনো প্রস্তুতি এখন পর্যন্ত দৃশ্যমান নয়। এমনকি যানজট নিয়ে গত 3 দিন রহস্যজনকভাবে কোনো কথা নেই। আমি খুব খেয়াল করেছি বিষয়টা। অন্যান্য বিষয় নিয়ে কথা আছে, কিন্তু যানজট নিয়ে যেভাবে গর্জন হয়েছিল বর্ষণ ওই দৃষ্টি হয়নি, কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যেটা সাধারণ মানুষও বুঝতে পারছে। না, কিন্তু সরকারের দিক থেকে হঠাৎ করে থেমে যাওয়া, এমন একটি শহরে আর কি করার আছে? আপনি বলেন, আমাদের এই যে ঢাকা শহর, যেটি মাইনুল আলম বলছিলেন যে মানে যেখানে 2-2.5-3 কোটিও মানে কারকর্মরত যে লোক বসবাস করে, প্রতিদিন 17 থেকে 18-20টা পর্যন্ত নতুন যানবাহন নামছে, কিন্তু রাস্তা মানে ক্রমেই শুরু হয়ে গেছে। করণীয় ছিল জি সমন্বয় করা। সরকারের অনেক কিছু করণীয় নেই এই অবকাঠামোর মধ্যে, এই ব্যবস্থাপনার মধ্যে, এই রাস্তাঘাটের মধ্যে, কিন্তু এটা সমন্বয় করা যেত। সমন্বয় করার তথ্য সাবুত সরকারের কাছে ছিল বা আছে। এখানে শুধু যানের জট লাগে তা তো না, মানুষেরও জট হয়, জনজট আমরা যেটারে বলি। সামান্য বৃষ্টিতেই পানির জট হয়, জলজট আমরা বলি। অর্থাৎ এখানে জট, প্রচুর জট। তো কর্তৃপক্ষীয় একটা জটেরই শহর হয়ে গেছে। জটের কর্তৃপক্ষগুলোর মধ্যে একটা জট আমরা খেয়াল করি। মেয়র সাহেব প্রায় বলেন যে ওনার এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নাই, বিশেষ করে যানজটের বিষয়ে বলেন, পানির বিষয়ে বলেন। তো যখন বলাটা শুরু হয়েছিল এবার রমজানের আগে আগে, যদি না ওই দৃষ্টি একটা প্রস্তুতি থাকতো, বিশেষ করে সমন্বয়, আমি যে কথাটা বলছি, পুলিশের সাথে, সিটি কর্পোরেশনের সাথে, ট্রাফিক বিভাগের সাথে, বিআরটি এর সাথে মিনিমাম একটা সমন্বয় থাকলো, আমার ধারণা পরিস্থিতি এরকম জটিল হতো না। যারা মাইনুল আলম যেটি বলছিলেন, মোস্তফা কামাল, যে এক ধরনের সমন্বয়হীনতা আমরা লক্ষ্য করছি, যানজট পরিস্থিতিতে রাতারাতি অনেক কিছু উন্নতি ঘটে যাবে যানজটের জন্য সেটি না, কিন্তু সমন্বয়ের কথা বারবার উঠে আসছে। সমন্বয় তো একটা ব্যাপার, কিন্তু আমার একটা অন্য চিন্তা আছে। সমন্বয় তো করতেই হবে, যে কোনো কাজে সমন্বয় করতে হবে। সব বিভাগকে, সরকারি দপ্তরগুলোকে, কর্তৃপক্ষ, সব অথরিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে, তাহলে একটা ফলাফল পাওয়া যায়। কিন্তু এই যানজট থেকে মুক্তির জন্য কোনো ফলাফল আপাতত আমি দেখছি না, আমার ব্যক্তিগত ধারণা। কারণ হচ্ছে, আপনি ঢাকা শহরে গত 10-12 বছরে অনেকগুলো ফ্লাইওভার হয়েছে। মগবাজার ফ্লাইওভার, মহাখালী এর আগে হয়েছে, সাইদাবাদ এর আগে হয়েছে, এখন হানিফ ফ্লাইওভার, অনেকগুলো হয়েছে। আরও হচ্ছে মেট্রো রেল, আরও হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, অনেক কিছু হচ্ছে। যার ফলে আমরা ঢাকাকে এমনভাবে তিলোত্তম, আকর্ষণীয় করছি এবং বসবাসের উপযোগী করে তোলার জন্য পরিকল্পনা নিচ্ছি, যার ফলে ঢাকা এখন সারা দেশের 17 কোটি মানুষের আকর্ষণের জায়গা। কেন? আপনি সেই রংপুরের, পঞ্চগড়ের সবচেয়ে দূরবর্তী এলাকার মানুষের আমি যদি ঢাকায় যেতে পারতাম, আমার যোগ্যতা, শিক্ষা, আমার যা যা আছে, আমি ঢাকায় সেটি একেবারে সব এখন তোমার ঢাকা দেখার জন্য, না ঢাকাকে আমরা বাঁচার জন্য না, দেখার জন্য না, কর্মসংস্থানের জন্য। ঢাকায় গেলে 1000 টাকা পাবো, এখন আমি পঞ্চগড়ে বসে 100 টাকা 200 টাকা আমি পাচ্ছি না। এই যে আকর্ষণ, এই যে তাগিদ, রিক্সা, ঢাকায় গিয়ে একটা রিক্সা চালাবো, অন্তত 700 থেকে 800 কিংবা 1000-এর কাছাকাছি পাবো। সুতরাং ঢাকা হয়ে গেছে সারা দেশের 17 কোটি মানুষের আকর্ষণের জায়গা, এবং সবাই চলে আসতে চায়। এবং ঢাকাকে প্রয়োজনের জায়গায়, যে কোনো দেশের যে কোনো শিক্ষা ব্যবস্থা, সারা দেশের শিক্ষা ব্যবস্থা ঢাকায়, উচ্চ শিক্ষা ব্যবস্থা ঢাকায়, উচ্চ চিকিৎসা, ভালো চিকিৎসা ঢাকায়, সব আমরা ঢাকা কেন্দ্র করে ফেলেছি। যেটা হচ্ছে, আমি মূল কথা বলতে চাই যে আপনার সংবিধান আপনাকে বলেছে একটা স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলো, এবং সুন্দর স্থানীয় সরকার ব্যবস্থা, লোকাল গভর্নমেন্ট হিসেবে মানুষকে প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন টায়ারে ইউপি থেকে শুরু করে উপজেলা, জেলা পর্যন্ত সেবা দিবে, এবং একটা বিকেন্দ্রীকরণ ব্যবস্থা করতে হবে। এটা আমরা গত 50 বছর করতে পারিনি। আপনি এই সংকট থাকবে, ঢাকাকে আপনি অপরিহার্য করে তুলেছেন 17 কোটি মানুষের জন্য। সেটি তো গেল, এবং ঢাকায় সবাইকে আসতেই হবে, চাকরির জন্য, ব্যবসার জন্য, মুদি দোকানদারের জন্য, রিক্সা চালানোর জন্য, সবাইকে ঢাকায় আসতে হবে। সুতরাং ঢাকায় মানুষ বাড়বে, ঢাকায় পরিবহন বাড়বে। ঢাকায় আপনি কয়টা অধিদপ্তর কিংবা সরকারি দপ্তরকে ঢাকার বাইরে নিতে পেরেছেন? একসময় পরিকল্পনা ছিল 80-র দশকে, আমরা যখন ছাত্র তখন দেখেছিলাম যে বিআইডব্লিউটির সদর দপ্তর হবে বরিশাল, কিংবা শিপিং কিংবা এ ধরনের কয়েকটা ডিপার্টমেন্ট হবে চট্টগ্রাম, চায়ের ডিপার্টমেন্ট হবে সিলেট, এরকম যদি বলা হয়, কিন্তু এটা হয়নি। পুরো ঢাকা কেন্দ্রীভূত একটা ব্যবস্থা। কিন্তু কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা যখন থাকবে, রাজধানী যখন বাণিজ্যিক, পৃথিবীর সব দেশে বাণিজ্যিক রাজধানী, কমার্শিয়াল ক্যাপিটাল আর অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল আলাদা। আমরা বোধহয় একটা নতুন একটা রাজধানী করার কথা ভাবছি। ঢাকাকে
অন্য জায়গায় নিয়ে এটা না, 50 সেটি তো বছরের মানে সেটিতে গেল মাইনুল আলম। আমরা আপনি যে যানজট হবে, বলেছিলেন যানজট মানুষের জট হবে, সেইখান থেকে তো আমরা বেরোতে পারি নাই। গত সেই 90-এর দশক থেকে শুনছি চেষ্টা করছে, কিন্তু সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি নাই। আমাদের চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সবকিছু ঢাকা কেন্দ্রিক, সে থেকে বেরিয়ে আসতে পারিনি। কিন্তু এখন কথা হলো এর মধ্যে থেকেও এই নতুন মানে কি একটু বেটার ব্যবস্থাপনা দিয়ে কোনো কিছু করা যেত কি? করা যেত সেটা যেত সমন্বয়। জনাব শ্রদ্ধেয় মোস্তফা কামাল সাহেব বলেছেন সমন্বয় কিভাবে। এই কারণ বাজার সোনারগাঁ মোড়ে আপনি যখন দেখেন রাস্তার প্রায় মাঝামাঝি দাঁড়িয়ে বাস যাত্রী তোলে, দেখার কেউ আছে? প্রতিটি জায়গায় বাস চলার জন্য বাস বেয়ে থাকবে। এটা বনানীতে আছে, ফার্মগেটে আছে, 4-5টা জায়গায় আছে আমার দেখা মতো, কিন্তু আর পুরো ঢাকা শহরে কোথাও নেই। বাস দাঁড়ায়, যাত্রী ওঠানামা করে, পেছনে লম্বা গাড়ির লাইন পড়ে যায়। এটা হলো যানজট। আর একটা হচ্ছে যে উনি বলেছেন, জনাব শ্রদ্ধেয় আবু জাফর সূর্য ভাই বলেছেন যে স্লো মুভিং ভেহিকেল অ্যান্ড ফাস্ট মুভিং ভেহিকেল। উনি বলেছেন স্বল্প চালিত যান, রিক্সা, ঠেলা গাড়ি, সাইকেল, ভ্যান গাড়ি, আর প্রাইভেট কার, বাস কিংবা মিনি বাস, মাইক্রোবাস, এগুলো যখন এক জায়গায় চলবে তখন যানজট হবে। এগুলোর জন্য এটা তো একদম মানে এটার জন্য খুব মানে সায়েন্স জানারও দরকার নাই, এটা একটা খুব স্বাভাবিক কথা। স্বাভাবিক একটু শুনে আসে যেন আবু জাফর সমন্বয়ের কথা যেটা মোস্তফা কামালও বলছিলেন, যে শুধু যে যানজট তা না, এই যেন জটের শহর, মানুষজনের জট, তারপরে একটু বৃষ্টি হইলে জলজট, সব কিছু দিয়ে জটের শহর থেকে আমরা কিভাবে বেরোব? ধন্যবাদ আবারও দর্শকদেরকে এবং আপনাকেও মাইনুল ভাই এবং মোস্তফা কামাল ভাই। আমি কথা শুনছিলাম তো ঢাকাকে কিন্তু আপনি যদি শুধুমাত্রই ঢাকা মহানগরীর বা সিটি কর্পোরেশনের এলাকাটাকে চিহ্নিত করেন, ব্যাপারটা কিন্তু এখন ওইভাবে আমি দেখি না। আবার ঢাকার সাথে এখন আপনাকে নারায়ণগঞ্জকে দেখতে হয়, ঢাকার সাথে কিন্তু আপনার গাজীপুরকে দেখতে হয়, সাভারকে দেখতে হয়, এবং ঢাকার যে পূর্বাংশ যেটা ছিল, যেটা একসময় বিল ছিল, আমরা 15-20 বছর আগেও দেখেছি শুধু পানি আর পানি, সেখানে এখন নগরায়ণ হয়েছে। সেইখানে যে মানুষগুলো কিংবা গাজীপুরে সকল ইন্ডাস্ট্রিগুলো আছে, সাভারে আছে, নারায়ণগঞ্জে রয়েছে, কামরাঙ্গীচর, এখন যে কেরানীগঞ্জ, যেটা সকলগুলো এইখানে যে মানুষগুলো রয়েছে, শুধু ঢাকাকে যদি আপনি মনে করেন যে এখানে 50 লক্ষ বা 1 কোটি মানুষ, 2 কোটি মানুষ, কিন্তু গাজীপুরে চিন্তা করেন, গার্মেন্টসের মেইন অংশটা তো গাজীপুর, শ্রীপুর, কালিয়াকুর এখানে চলে গেছে, সাভারে চলে গেছে, আশুলিয়া চলে গেছে, নারায়ণগঞ্জ তো রয়েছেই, এমনকি নরসিংদীর কাছাকাছি পৌঁছে গেছে। সেই মানুষগুলোর ফিরে আসার জায়গাগুলো কিন্তু এইখানে। আর প্রশাসন বিকেন্দ্রীকরণের কথা আমার প্রিয় মাইনুল ভাই বলতেছিলেন, প্রশাসন বিকেন্দ্রীকরণ আমাদের কিন্তু নজরেও অনেকটা ঘাটতি আছে, আমাদের চিন্তার দৈন্যতা রয়েছে। আপনি খেয়াল করবেন আমাদের যে উপজেলা পর্যায়ে ডাক্তার রয়েছে, MBBS, BCS, সিভিল সার্ভিসে তারা কমপ্লিট করে এখানে চাকরি করছেন, সেখানে যদি পোস্ট থাকে 15টা, দেখবেন 6 জন রয়েছে, যায় না তো, আপনি মানে থাকেই না, একটু নানা রকম চেষ্টা করেও তো তাদের রাখা যায় না। দিয়ে আপনাকে একটু শেয়ার করে নেই, আপনার যদি প্রত্যেকটা উপজেলায় এখন একটি সরকারি কলেজ আছে, সরকারি, এবং একটা জেলায় একটা সরকারি কলেজ এবং একটি মহিলা সরকারি কলেজ রয়েছে। আপনি যদি সেখানে শিক্ষার জন্য 15 জন অধ্যাপক চিন্তা করেন, বা একটা ডিপার্টমেন্টে একজন অধ্যাপক থাকার কথা, যদি থাকেও একজন, উনিও নাই, থাকে না, 3-4জন লেকচারার নিয়ে সেখানে করে, তাহলে এইখানে কৃষি কর্মকর্তা বলেন, সমবায় কর্মকর্তা বলেন, কোনো সময় জেলায় উপজেলায় তারা থাকতে চায় না। তাহলে এই জায়গাগুলো তো ঘাটতি রয়েছে, তো ওই মানুষগুলো কিন্তু ওখানে সুবিধা বঞ্চিত হচ্ছে। রাষ্ট্রের ঘাটতিটা হচ্ছে এখানে, রাষ্ট্র কিন্তু যদি চোখ এড়িয়ে যায় তাহলে দায় এড়াতে পারে না। এই 50 বছরের বাংলাদেশে যদি আমরা বলি যে আমরা এখন পর্যন্ত এই ব্যবস্থাপনায় উন্নতি করতে পারি না, যতই উন্নতির কথা বলেন না কেন আপনি, অর্থনীতির সূচকে যেখানেই আপনি যান না কেন মানুষ, কিন্তু একটা উপজেলায় 10 জন ডাক্তার থাকার কথা যদি থেকেই থাকে, সেখানে 5 জন রয়েছে, তাকে বঞ্চিত করা হয়েছে, সে কিন্তু ট্যাক্স পে করে। সে যদি ট্যাক্স পে করে থাকে, সমাজসেবা কর্মকর্তার জন্য রাষ্ট্রের নাগরিক হিসাবে আমি ট্যাক্স পে করি, তা আমি তার সেবা থেকে বঞ্চিত হচ্ছি। রাষ্ট্র সেখানে সাম্যতা বা ন্যায্যতার কিন্তু কোনো পরিচয় দিচ্ছে না। যদি শুধুমাত্র এরকম কথা বলি নগর জীবনের যে সংকট, যে কোনটা যানজটের কথা বলি, তাহলে ওইখানে মানুষ যে বঞ্চিত হচ্ছে,
তাহলে রাষ্ট্রের অর্থনীতির বা ব্যবস্থাপনা বা সুশাসনের কথা বলেন, সাম্যের কথা যদি বলেন, তারা কিন্তু কোনো না কোনোভাবে বঞ্চিত হচ্ছে, এক কথায় আপনি বলতে পারেন শোষিত হচ্ছে। তো 50 বছরের যে বাংলাদেশ 71 যেখান থেকে শুরু হয়েছিল, সেখানে বঞ্চনা থেকে মুক্তি পাওয়ার জন্য বাংলাদেশটা তৈরি হয়েছিল, সেখান থেকে সাম্য নিশ্চিত হওয়ার জন্য বাংলাদেশটা তৈরি হয়েছিল। এখানে অসাম্য কিন্তু এখনও রয়ে গেছে 50 বছরে। আমরা শুধুমাত্র এই যে যানজটের কথা বলবার কথায় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি, নগর জীবনে আমরা বেরোতে পারছি না, কিন্তু এখানে হয়তো নগরের আমার এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি, কিন্তু ওই প্রান্তিক জনপদের ওই মানুষটা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। প্রান্তিক জগতের ওই মানুষটা, যে মানুষটা তার শ্রম ঘাম দিয়ে রাষ্ট্র বিনির্মাণ করে, একটা শ্রেণী কিন্তু 50 বছরে বাংলাদেশে কথা রেখেছে, সেটা হচ্ছে কৃষক। আর কেউ কিন্তু কথা রাখেনি, কারণ 7.5 কোটি মানুষের খাদ্যের যোগান কিন্তু 72, 75, 76 দেওয়া সম্ভব হয়নি। সেখানে মানুষের খাদ্য ঘাটতি ছিল। এখন 17 কোটি মানুষের খাদ্য ঘাটতি কিন্তু নেই। তাহলে এই খাদ্যের যোগানটা কারা দিয়েছে? সেই কৃষক। তাই সেই কৃষক এবং সেই কিষানী মা তার চিকিৎসা পাচ্ছে না, কারণ ওখানে ডাক্তার যাচ্ছে না। তো সুতরাং সংকট গলতটা কিন্তু এখানে রয়ে গেছে, এখান থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। নিশ্চয়ই অনেক বড় পরিসর করে বলেছে আবু জাফর সূর্য জি, শুনি। ছোট্ট করে বলতে চাচ্ছি যে ঢাকা মানেই বাংলাদেশ, অথবা বাংলাদেশ মানেই ঢাকা, এই চেতনাটা থেকে অথবা এই আইডেন্টিফিকেশন থেকে আমাদের বের হতে হবে। আর যানজট প্রশ্নে একটা বিষয় উপেক্ষা হয়ে যাচ্ছে আমাদের, যানবাহনের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সেক্টর। এরই মধ্যে এটা প্রমাণিত যে একটি সেক্টর ছাড়া সরকার প্রত্যেকটা সেক্টরে সক্ষম এবং সমর্থবান। মানে পরিবহন সেক্টরের সাথে সরকার আজ পর্যন্ত পেরে ওঠেনি, একদম পরিষ্কার করে বলা যায়। ছাত্রদের আন্দোলন, শিক্ষকদের আন্দোলন, শ্রমিকদের আন্দোলন, সাংবাদিকদের মাঝে মধ্যে খণ্ডিত আন্দোলন, কোনোটা দমন করতে অথবা নিয়ন্ত্রণ করতে সরকারের কিন্তু বেশি একটা সময় লাগেনি। কিন্তু এর বিপরীতে পরিবহন সেক্টরের সাথে সোজা বাংলায় বললে আজ পর্যন্ত সরকার পেরে ওঠেনি। পরিবহন সেক্টরকে হয় বলা যায় নির্দলীয় অথবা বলা যায় সর্বদলীয়। এখানে সব দলের নেতারা আছেন, কর্মীরা আছেন, খুব মিলমিশ আছে তাদের মধ্যে। না সেটা হলো, কিন্তু সরকার রাজধানীর এই যানজটের সাথে তাদেরকে যদি নিয়ন্ত্রণে আনা না যায়, আমরা যত কথাই বলি সরকার আন্তরিক নয় এ অভিযোগ করা যাবে না। সরকার চেষ্টা করছে না তা কিন্তু নয়, চেষ্টা করছে যানজট যত কমানো যায়, দূর করা না গেলেও কমানো যায় বা নিয়ন্ত্রণে আনা যায়। সেই ক্ষেত্রে পরিবহন সেক্টরের একটি সম্পৃক্ততা আছে, ভূমিকা আছে, তাদেরকে নিয়ন্ত্রণের প্রশ্ন আছে। কিন্তু এই জায়গাটাতে সরকার এখনো পারেনি, অথবা পরিবহন সেক্টরের দিক থেকেও আমরা আন্তরিকতার নমুনা কিন্তু এখন পর্যন্ত দেখিনি। না, কিন্তু মোস্তফা কামাল, পরিবহন সেক্টরকে আমরা ধরে রাখলাম, আপনি যা বলেছেন তা আমরা ধরেই নিয়ে বললাম। ব্যবস্থাপনা যদি আমি করি, তো সেই ব্যবস্থাপনার ক্ষেত্রে পরিবহন সেক্টর বা পরিবহন শ্রমিকরা বাধা হয়ে হওয়ার তো কথা না। আমি যদি ব্যবস্থাপনা হওয়ার কথা না, কিন্তু তারা বাধা হয়ে আছে। কেমন করে বাধা হয়ে আছে? একদম রিক্সা থেকে শুরু করে পরিবহনের একটি অংশ, সিএনজি চালিত অটো রিক্সা বা আরো যেগুলো আছে আমরা টেম্পু বলি বা আরো নানান নামে বলি, ঢাকার এগুলোর এরই মধ্যে সরিয়ে দেওয়া হয়েছে রাজধানীর মূল অংশ থেকে, অর্থাৎ মতিঝিল পল্টন এলাকা থেকে খিলগাঁও বা মুগদা এইসব এলাকায় সরিয়ে দেওয়া হয়েছে। সেখানে আরেকটা রাজ্য কিন্তু এদের নানান নাম, এদের বটবডি, টেম্পু, নানান নাম। তো এদেরও একটা দাপট আছে। আর মূল ঢাকায় হচ্ছে মূলত যাত্রীবাহী বাস, সেই সাথে আছে মালবাহী গাড়ি। বিশাল একটা সংখ্যা, কিন্তু সংখ্যার কোনো পরিসংখ্যান নাই এটার এখন পর্যন্ত, সবই ধারণা নির্ভর। এদেরকে সরকার এখনো নিয়ন্ত্রণে আনার মতো অবস্থায় যেতে পারেনি, বা তারাও নিয়ন্ত্রণে আসতে চাচ্ছে না। মূলত এটা একটা গুরুতর সমস্যা এই যানজটের পেছনে। জনাব মাইনুল আলম, আপনার কাছ থেকে জানতে চাই যে গত কয়েকদিন যাবতই পাকিস্তানে যেই অচল অবস্থা তৈরি হয়েছে, ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব, এবং আজকে আমরা যে পরিস্থিতিটি লক্ষ্য করলাম সেটি আপনি জাতীয় পরিষদে আগে তথ্যটা দেই। জাতীয় পরিষদে যে অনাস্থা প্রস্তাবের উপর আজকে ভোটাভুটি হওয়ার কথা ছিল, এটা উত্থাপনের আগেই স্পিকার, ডেপুটি স্পিকার নাকচ করে দিয়েছেন। কারণ সংবিধানের পাকিস্তান সংবিধানের 5 ধারা অনুযায়ী এটা গ্রহণযোগ্য না, এমন একটি যুক্তিতে। এবং স্পিকারের বিরুদ্ধে, স্পিকারও এমন মুভ যখন নিচ্ছিলেন, তখন স্পিকারের বিরুদ্ধে বিরোধী দল অনাস্থা ভোট আনায় ডেপুটি স্পিকার এটা উপস্থাপন করেন, পরিচালনা করেন হাউস, তখন এটা হয়েছে। আর ইমরান খান ঘোষণা দিয়েছেন জাতীয় পরিষদ ওদের পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য, ডিসলভ করার জন্য রাষ্ট্রপতিকে উনি সুপারিশ করেছেন।
হয়তো এটা ভেঙে যাবে। বোঝা যাচ্ছে যে পরিস্থিতি এখন একটি নির্বাচনের দিকে যাচ্ছে, কারণ আগাম নির্বাচন 5 বছর মেয়াদের এই পার্লামেন্ট কিংবা সরকারের 4 বছর প্রায় পূর্ণ হয়েছে, 1.25 বছর বাকি আছে বলা যায়। এই সময় এখন নতুন নির্বাচন হবে এবং ইমরান খানের যে রাজনীতি সেটা বোঝা যায় যে সে অনাস্থা ভোট আসতে আরেকজন প্রধানমন্ত্রী আসতেন, কিংবা যিনি বেশি সংখ্যক মানুষ সদস্যদের আস্থা 172, যে হয়তো ধরে নেওয়া যায় শেহবাজ শরীফ, পাকিস্তান মুসলিম লীগের শেহবাজী তো তৈরি হয়েছিল, বিরোধী দলগুলো তার নেতৃত্বে হয়তো এটা সরকার গঠনের প্রক্রিয়ায় ছিল। তো সেটা হতে না দিয়ে উনি পার্লামেন্ট ভেঙে দিচ্ছেন এবং নতুন নির্বাচন মানে ফ্রেশ নির্বাচনে যা হয় সেটাই। এটা হচ্ছে একটা সংকট থেকে ইমরান খান নিজেকে উত্তরণের এই চেষ্টা করলেন, কিন্তু এই সংকট যে পাকিস্তানের এই সংকট বহু যুগ ধরে, বহু বছর ধরে আমাদের ছোটবেলা থেকে দেখে আসছি। এবং পাকিস্তানের সরকার ব্যবস্থা এমন যে কোনো কারণেই হোক পাকিস্তানের জনগণ তার রাজনীতি করে এবং রাজনৈতিক দলকে পছন্দসই সরকারে বসায়। ব্যাপারটা কিন্তু এই সাদা চোখে দেখলে হবে না। এখানে স্টেট উইদিন স্টেট বলে একটা থিওরি আছে। এখানে স্টেট উইদিন স্টেট, ঘরের ভিতরে ঘর যেভাবে বলেন না কেন, এখানে শক্তিশালী কারা? জনগণ, রাজনীতিবিদ। জনগণের রায় নিয়ে বসে জয়ী রাজনীতি দল তা না। এখানে অদৃশ্য যে শক্তি, এখানে সেনাবাহিনীর মধ্যে আরেকটা বাহিনী আছে যে গোয়েন্দা বাহিনী, যারা পাকিস্তানের সরকার, পাকিস্তানের বিচার ব্যবস্থা, পাকিস্তানের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। বর্তমান সংকটের মূল কারণ যদি বলি, আমি সংক্ষেপে যদি বলি, ইউক্রেন যুদ্ধ গত 24শে ফেব্রুয়ারি যখন রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালায়, ওই সময় মস্কো অবস্থান করছিলেন জনাব ইমরান খান, মস্কো পূর্ব নির্ধারিত সফরে। এবং উনি তখন থেকেই যে অবস্থান, যে রাশিয়ার বিরুদ্ধে ভূমিকা নেননি, পক্ষে এবং জাতিসংঘে ভোট দেওয়া থেকে পাকিস্তান বিরত ছিল, প্রথম ভোট এবং দ্বিতীয় ভোট। এবং এটা উনি পশ্চিমাদের নাকশ হয়ে যান। 22 জন পশ্চিমা অ্যাম্বাসেডার ইমরান খানকে বলেছেন যে আপনি রাশিয়ার বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নেন এবং প্রকাশ্য আগ্রাসন বিরোধী ভূমিকা নেন। পাকিস্তানে এমন ভূমিকা ইমরান খান রাজি হননি, যার ফলে যা হবার তাই হয়েছে। পাকিস্তান ওখানে বিদেশি এই যে স্থানীয়, আমি বলেছি স্টেট উইদিন স্টেট, এখানে ফরেন স্টেট যুক্ত হয়ে গেছে। আপনি আবার শুনবো জনাব মোস্তফা কামাল। ইমরান খান অভিযোগ করেছে যে মানে তাকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের যোগসাজশ এবং তাকে হত্যা করার ষড়যন্ত্র চলছে। হ্যাঁ, এরকম একটু অভিযোগ করেছে। পাকিস্তানের এই চিত্র আসলে যত না সংকট, তার চেয়ে বেশি বোধহয় বৈশিষ্ট্যের মতো। অর্থাৎ এটা পাকিস্তানের একটি মৌলিক বৈশিষ্ট্যের মতো বা সৌন্দর্যের মতো। 5 বছর ক্ষমতায় থেকে সুষ্ঠু মতন চালিয়ে যেতে বিদায় কেউ নিতে পারেন না। আবার সেখানে যেই পথে ক্ষমতায় যান ঠিক ওই পথে আবার বিদায় হন, ওইটা আরেক বৈশিষ্ট্য তাদের। ইমরান খান প্রায় ওই দুয়ারেই পা দিয়েছেন, অথবা এখন উত্তরণের চেষ্টা করছেন। হয়তো পারবেন বা পারবেন না, কিন্তু ক্ষতি যা হবার সেটা কিন্তু এরই মধ্যে হয়ে গেছে। বর্তমান বিশ্ব বাস্তবতায় আমরা যেটাকে বিশ্বায়ন বলি, শুধু আমাদের পাশের ভারত বা পাশের পাকিস্তান নয়, সেই সুদূরে ইউক্রেনেও যদি কিছু ঘটে সেটার জের আমাদের সইতে হয়। সেখানকার বোমা বিস্ফোরণ আমাদের এখানে হয় না, আমাদের লাউর উপর পড়ে না, সবজির উপর পড়ে না, কিন্তু দাম বাড়ে, যুদ্ধাহত হয়ে যায় একরকম। তো সেটার বাস্তবতায় পাকিস্তানের এই ঘটনার থেকে আমাদের কিছু তথ্য আমলে নিতে হয়। সেটা হচ্ছে সেই সাথে শ্রীলঙ্কার কথাও আসতে হয়। উল্লেখযোগ্য বিষয় এসেছে কিন্তু দুটি দেশে এই দুর্নীতি, ফোকাস হয়েছে দুর্নীতি। নেপথ্য ঘটনা হচ্ছে মাইনুল ভাই ভিতরের ঘটনাগুলো বলেছেন। সামনে এসেছে দুর্নীতি, সামনে এসেছে বাজার পরিস্থিতি, সামনে এসেছে মূল্যস্ফীতি, আর শ্রীলঙ্কায় বিশেষভাবে এসেছে পরিবারতন্ত্র। এগুলো প্রতিটাই কিন্তু এক একটা উপাদান। সেই ক্ষেত্রে আমাদের এখানেও কিন্তু বাজার পরিস্থিতি খুব একটা ভালো না। সেটা স্বীকার বা অস্বীকার করার বিষয় নয়। সরকার চেষ্টা করছে না তাও নয়, কিন্তু সরকার এরই মধ্যে প্রমাণও করেছে চেষ্টা করলে পারে। যদিও কিছুদিন আগ পর্যন্ত বলেছে যে সরকারের করণীয় কিছু নাই, কিন্তু অন্তত সয়াবিন তেল সহ কয়েকটি পণ্যে সরকার প্রমাণ করেছে করণীয় কিছু আছে। সেই ক্ষেত্রে আমাদের বাণিজ্য মন্ত্রীর সর্বশেষ দুটি বক্তব্য আমি উল্লেখ করতে চাই। একটি হচ্ছে বিদায় করে দিলে বেঁচে যেতাম, আর সর্বশেষ আজ তিনি বলেছেন যারা ইচ্ছাকৃত দ্রব্য মূল্য বাড়াবে আল্লাহ তাদের মাফ করবেন না। অর্থাৎ রমজানের প্রথম দিনে সেটা হচ্ছে ওনার আহ্বান, অর্থাৎ ধর্মাশ্রয় হয়ে আল্লাহর উপর নির্ভর করা, দায়িত্ব তো ওনার। এরপর উনি আশা করছেন, আশা করছেন যে পরিস্থিতি আসবে যেখানে তিনি বিদায়ের আশঙ্কায় ভুগছিলেন বা বিদায় কামনা করছিলেন। কিন্তু গোলমাল হচ্ছে অন্য জায়গায়, যেখানে বাজারের পরিস্থিতি আসলে ভালো না,
কিন্তু বাজারে সব জিনিস আছে, ঘাটতি নাই। এর মাঝপথে আমাদের মন্ত্রীদের কয়েকজন যে কথাগুলো বলেন সেগুলো এই সময় না বললেও হয়। যেখানে মানুষের বাজার করতে কষ্ট হচ্ছে সেখানে হয়তো আমি শব্দটা কি বলবো, অনেকটা মুখ পণ্ডিতের মতো, আমি মুখ পণ্ডিতি করা, যে মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে গেছে, সকালে উঠে আপনি বাড়তি আয় দেখছেন, এগুলো বলে মানুষকে আহত না করাটাই ভালো। কারণ সরকার চেষ্টা করছে না বাজার নিয়ন্ত্রণে, তা তো না, অথবা সরকার অগ্রাহ্য করছে, তাও তো না, চেষ্টা করছে তো, কিন্তু এই বাড়তি কথাগুলো মানুষকে কষ্ট দিচ্ছে। জি, আসবো আমার কাছে। যেন আবু জাফর সূর্য, আমি একটু যদি শুনতে চাই আপনার কাছে, যে পাকিস্তান পরিস্থিতি হলো এমন যে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে, মানে প্রেসিডেন্ট আগামী 3 বছরের মধ্যে নতুন নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। একটু আমি শুনতে চাই যে পাকিস্তান তো আগাগোড়াই, যেটি মাইনুল আলম বলেছিলেন যে স্থিতিশীল অবস্থা নাই গত কয়েক বছর যাবত, মানে পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করে যাওয়ার সংখ্যা নেহাতি বোধহয় হাতে গোনা একজন কি দুজন। শুনতে চাই। জি, ধন্যবাদ। এই বিষয়ে মাইনুল ভাই বা আমার পাশের যে কামাল ভাই, এরা আসলে খুব ভালো বলে। মাইনুল ভাই ইত্তেফাকের ডিপ্লোম্যাটিক এডিটর, তার এখানে খোঁজখবর রাখার বেশি আছে, কিন্তু একজন সাধারণ সাংবাদিক হিসেবে কিংবা পাঠক হিসেবে যতটুকু বুঝি, পাকিস্তান রাষ্ট্রটা সৃষ্টি হওয়ার পর থেকেই এই ধরনের ঘটনারই ক্রমাগত ঘটে আসছে। কেউ যদি জনগণের আস্থা নিয়ে কেউ ক্ষমতায় 5 বছর থাকতেও পারে না, আর যারা থেকেছে তারা জোর করে থেকেছে, খুব পরিষ্কার। এবং মানিল ভাই একটা কথা বলছে যে ঘরের মধ্যে ঘর, মানে সরকারের মধ্যে আরেকটি সরকার, কিন্তু পাকিস্তানের শুধু সরকারের মধ্যে আরেকটি সরকার না, একাধিক সরকার রয়েছে, এবং ওখানে সামরিকতন্ত্রের মধ্য দিয়ে তাদেরকে তাদের সমাজ ব্যবস্থা বেড়ে উঠছে, রাজনীতি বেড়ে উঠছে, ওদের রাজনীতি বা ওদের অর্থনীতি সামরিকতন্ত্রের মধ্য দিয়ে বেড়ে ওঠে। এবং যারা তাকে পছন্দ করে, আগে হয়তো সরাসরি তারা সামরিক শাসনের মধ্যে থাকতো, এখন সরাসরি সামরিক শাসনের মধ্যে থাকতে পারতেছে না বিশ্ব ব্যবস্থার কারণে। যে নতুন যে বিশ্ব ব্যবস্থা, সেই বিশ্ব ব্যবস্থায় সামরিক তন্ত্রটা সরাসরি গ্রহণ করে না, যে কারণে এখন তারা দূর থেকে থেকে যে তোমরা যেই রাষ্ট্র ক্ষমতায় থাকো না কেন, আমাদের কথাবার্তা বলে আমাদের যে প্রেসক্রিপশন আছে সেই প্রেসক্রিপশন অনুসারে তোমরা চলো, এবং এর বাইরে তোমরা যাবো না। বাইরে যখনই যায় তখনই তাদের বর্তায় ঘটে। জি, জানাব মাইনুল আলম, আপনার কাছ থেকে শেষ কথাটা শুনবো। পাকিস্তানের আপনি ভবিষ্যৎ কি দেখছেন? না, ব্যাপারটা হচ্ছে পাকিস্তান গত 20 বছরে যেভাবে পরিচালিত হয়েছে, এই অনেক জটিল পরিস্থিতির মধ্যে গেছে। এখানে আমি একটু তালেবান প্রসঙ্গ না আনলেই নয়। একদম সময় কম আছে। আফগানিস্তানের সাথে পাকিস্তানের যে সম্পর্ক কিংবা যে ভূমিকা গত 10-20 বছরে, এবং সর্বশেষ তালেবান রাষ্ট্র প্রতিষ্ঠার সময় পাকিস্তান যে সমর্থন সুযোগ অবস্থান নিয়েছে, এতে পাকিস্তানের জন্য সবচেয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। অভ্যন্তরীণ নিরাপত্তা এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা খুব মারাত্মকভাবে ঝুঁকির মধ্যে পড়েছে, যার ফলে যার দেশ এখন প্রধানমন্ত্রী ইমরান খানের জীবনের উপর ঝুঁকি এসছে। ব্যাপারটা হচ্ছে যে পাকিস্তান তার বন্ধুদের, যে পাকিস্তান যুক্তরাষ্ট্রের একেবারে এলাই, কিন্তু সন্ত্রাসবাদ প্রশ্নে যুক্তরাষ্ট্র মুখ ফিরিয়ে নিয়েছে। ভারতের সাথে চিরশত্রুতা, সন্ত্রাসবাদ প্রশ্ন, বাংলাদেশের সাথে তো অন্য একটা ইস্যু আছেই। ব্যাপারটা হচ্ছে একটি রাষ্ট্র যখন নিয়ম শৃঙ্খলা নীতির মধ্যে পরিচালিত হয় তখন চলে। এখন একটি প্রতিক্রিয়াশীল একটি চক্রের মধ্যে যখন রাষ্ট্রটি পরিচালিত হয়, এখানে সেনাবাহিনী আছে, সেনাবাহিনীর মধ্যে আরেক বাহিনী আছে, একাধিক বাহিনী আছে, এবং বহির্বিশ্বের যে ঘটনাগুলো ঘটছে, তখন পাকিস্তান একটি সংকটে আছে। যারা মোস্তফা কামাল ঠিকই বলেছেন যে এটা হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য। এখানে যে সন্ত্রাসবাদ, এখানে জঙ্গিবাদের উত্থানের একটি সংকট আছে, এটা নিয়ন্ত্রণ করার ব্যাপার আছে, এবং ওখানে যে উগ্র জাতীয়তাবাদকে ধারণ করার যে ব্যাপার আছে, সেটা রাজনীতিবিদরা আরেকটু জানতে পারলে, জি, আরেকটু জানতে পারলে সুবিধা, তার মানে আর সুযোগ দেওয়ার সময় নাই। আচ্ছা, জানাব মোস্তফা কামাল, আবু জাফর সূর্য, জানাব মাইনুল আলম, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।